দীপক রাগের স্রষ্টা সঙ্গীত সম্রাট তানসেনের জন্ম যে শহরে, সেই শহর সঙ্গীতে, শিল্পে, ভাস্কর্যে, হস্তশিল্পে উন্নত হবে, সেটাই তো স্বাভাবিক। আজকে আমরা ঐতিহ্যপূর্ণ গোয়ালিয়র শহরের জয়বিলাস প্যালেসের মধ্যে অবস্থিত রোল রয়েসের রেল ইঞ্জিন, রূপ নির্মিত টাঙ্গা গাড়ি, ক্লিম অ্যান্ড কার্পেট, বিশাল ঝাড়বাতি যুক্ত ডাইনিং হল, সিন্ধিয়া রাজেদের ব্যবহৃত পোশাক, অদ্ভুত সুন্দর সব অস্ত্রশস্ত্র, আশ্চর্য কারুকার্যপূর্ণ আসবাবপত্র দেখতে দেখতে আপনাদের মনে হবে বুঝি একটা অন্য জগতে পৌঁছে গেছেন। এছাড়াও গোয়ালিয়র শহরের মধ্যে অবস্থিত সান টেম্পল, মোহাম্মদ গাউসের সমাধি, তানসেনের মকবারা অর্থাৎ সমাধি, এই সমস্ত স্থানগুলো আজ এক্সপ্লোর করব। গোয়ালিয়র ফোর্টের মানসিং প্যালেস, বিক্রম মহল, করণ মহল, জাহাঙ্গীর মহল, জহর কুণ্ড সব আপনারা দেখে নিয়েছেন দুটি পর্বে। আরো দেখে নিয়েছেন মানসিং প্যালেসের মধ্যে ন্যাচারাল এসি, টেলিফোনের মতন যোগাযোগ ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার মতন অদ্ভুত সব ব্যবস্থাপনা দুটি পর্বে উপস্থাপন করেছি। আর এই ফোর্টের মধ্যেই তেলিকা মন্দির, সাসবাহু মন্দির এবং দাতা বান্দেছোর গুরুদুয়ারার কথা আমরা আগের পর্বের ভিডিওতে বলে দিয়েছি। আজকে আপনাদের গোয়ালিয়র শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখাবো। আপনারা গোয়ালিয়র ভ্রমণ শুরু করতে পারেন হাওড়া থেকে 12175 চম্বল এক্সপ্রেসে করে, যেটা হাওড়ায় বিকেল 5:45 ছেড়ে পরের দিন বিকেল 5:05 গোয়ালিয়র পৌঁছে যায়। আমরা আমাদের গোয়ালিয়র ভ্রমণ শুরু করেছিলাম ভোপাল থেকে রাত 2:40 ট্রেন 12715 সাচখন্দ এক্সপ্রেসে করে, যেটা 5 ঘন্টা 5 মিনিট সময় নিয়ে সকাল 7:45 গোয়ালিয়র স্টেশনে আমাদের পৌঁছে দেয়। গোয়ালিয়র স্টেশনে পৌঁছে আমরা খুব সস্তায় সুস্বাদু ব্রেকফাস্ট করে রওনা দিই গোয়ালিয়র ফোর্টের উদ্দেশ্যে। এখানে আপনাদের বলে রাখি, গোয়ালিয়র ফোর্ট পর্যন্ত যাওয়ার জন্যই আপনারা অটো ঠিক করবেন। সারা দিনের প্রোগ্রামের অটো এখান থেকে কখনোই ঠিক করবেন না, কারণ গোয়ালিয়র ফোর্ট দর্শন করতে গেলে গোয়ালিয়র ফোর্ট সংলগ্ন স্থান থেকেই আপনাদের অটো বা গাড়ি বুক করতে হবে। তাই আপনাদের ফোর্ট পর্যন্ত অটো প্রথমে বুক করবেন। গোয়ালিয়র ফোর্ট থেকে স্টেশন 4-5 কিলোমিটার হবে। ভাড়া নেয় অটোতে 150 থেকে 200 টাকা। আমাদের পুজোর ভ্রমণের শেষ গন্তব্য গোয়ালিয়র ফোর্ট আমরা ভোপাল থেকে সাচখন্দ এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম। ভোপালে যাওয়ার আগে আমরা অমরকণ্টক এবং অমরকণ্টকের পাশাপাশি দর্শনীয় সমস্ত স্থানের ভিডিও আপনাদের দুটি পর্বে, আর ভোপালের কাছে অবস্থিত ভীমবেটকা এবং সাঁচি স্তূপের দর্শন, ভারতের সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ রাজা ভোজের মন্দির, দুটি পর্বে উপস্থাপন করেছি ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা সেই ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবেন, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আজ 13ই অক্টোবর 2024 গোয়ালিয়র ফোর্টে পৌঁছে যাই। ওখানে গোয়ালিয়র ফোর্টের যে অটো বা গাড়ি দুরকম আছে, আমরা গাড়ি করি সমস্ত ফোর্ট পাশাপাশি তেলির মন্দির এবং আরো দর্শনীয় স্থান ঘুরে দেখানোর জন্য ওরা নেয় আমাদের কাছ থেকে 600 টাকা। সেই 600 টাকা দিয়ে আমরা গোয়ালিয়র ফোর্ট এবং তার সংলগ্ন মন্দির গুলো ঘুরিয়ে দেখি, তারপর আবার তারা গোয়ালিয়র ফোর্টের ওখানেই আমাদের ছেড়ে দেয়। আমাদের হাতে সময় খুব কম থাকায় আমরা একই দিনে সকালে ট্রেন থেকে নেমে 9টার মধ্যে গোয়ালিয়র ফোর্টে পৌঁছে গিয়ে গোয়ালিয়র ফোর্ট দেখে নিয়ে আমরা দাতা বান্দেছোর গুরুদ্বারায় মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করে আমরা বেরিয়ে পড়ি গোয়ালিয়র শহরের দ্রষ্টব্য স্থান দেখার উদ্দেশ্যে। আপনারা ইচ্ছা করলে আর একদিন সময় হাতে রেখে দেবেন গোয়ালিয়র শহরকে এক্সপ্লোর করার জন্য। গোয়ালিয়র শহরে সব থেকে দ্রষ্টব্য স্থান ফোর্টের বাইরে জয়বিলাস প্যালেস। নতুন শহরে সিন্ধিয়া রাজ পরিবারের বসত বাড়ি জয়বিলাস প্রাসাদ, যেটা আপনাদের সাসবাহু মন্দির থেকে ক্যামেরা জুম করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রিন্স অফ ওয়েলসের আগমনে 1872 থেকে 1874 খ্রিস্টাব্দে। ইতালিয়ান প্যালাজের অনুকরণে স্যার মাইকেল ফ্লোরেজের নকশায়
ডেরিক টারসান এবং ক্যারিস্তিয়ান স্থাপত্যে ১৯ লক্ষ টাকা ব্যয়ে জিয়াজিরাও সিন্ধিয়া এটি তৈরি করেন। এখনো এই রাজপ্রাসাদে রাজপরিবার সিন্ধিয়ার উত্তরপুরুষরা বসবাস করে চলেছেন। এখানে আপনারা জানেন হয়তো মাধবরাও সিন্ধিয়া, তার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এখন এই বর্তমান প্যালেসটির মালিক। এই জয়বিলাস প্যালেসটি খুব পরিচিত বাকিংহাম প্যালেসের অনুকরণে তৈরি। ৩৫টি কক্ষ নিয়ে গঠিত সিন্ধিয়া মিউজিয়াম। অপূর্ব সুন্দর এই জয়বিলাস প্যালেসের প্রথমেই প্রবেশ মূল্য লাগে ৩০০ টাকা। ৩০০ টাকা করে প্রবেশ মূল্য কেটে আমরা জয়বিলাস প্রাসাদের প্রবেশ করি। জয়বিলাস প্যালেসের প্রাসাদের সামনেই রোল রয়েজের রেল ইঞ্জিন আপনারা দেখতে পাবেন। তারপর খানিকটা দূর এগিয়ে গিয়ে মিউজিয়ামের মধ্যে আপনারা বিভিন্ন রকমের দ্রষ্টব্য সব দেখবেন। প্রথমে রয়েছে রূপোর নির্মিত অভিজাত টাঙ্গা গাড়ি, ঘোড়ায় টানা গাড়ি, শাহ আলমের অপরূপ পালকি। উপরের দিকে খোলা পালকি, যাতে করে শোভাযাত্রায় অংশগ্রহণ করা হতো। বিংশ শতকের আগে মহারাজা মাধবরাও সিন্ধিয়া শিকার করার এই অভিনব কারুকার্যপূর্ণ রথের মতন হাওয়াত, যেটা অনেক সময় হাতির পিঠে চেপে বা কোনো শোভাযাত্রায় অংশগ্রহণ করতেন সেকালের রাজারা। উপরের দিক খোলা পালকি, যাতে করে শোভাযাত্রায় অংশগ্রহণ করা হতো। এরকম পালকি হয়তো আপনারা দেখেননি। বিরাট এক হলঘরের মধ্যে আগেকার দিনের রাজাদের ব্যবহৃত তলোয়ার দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আরো আছে দ্বিতীয় মাধবরাও সিন্ধিয়ার ব্যবহৃত জিনিস, ওনার স্ত্রী এবং বিবাহের সমস্ত অনুষ্ঠানের চিত্র। মাধবরাও সিন্ধিয়ার কথা হয়তো আপনারা শুনে থাকবেন। তিনি ক্রিকেট খেলতেন, ক্রিকেটের একসময় অধিনায়কও ছিলেন। সেই সমস্ত ছবি আপনারা এখানে দেখতে পাবেন। এর পাশেই রয়েছে হাতির দাঁতের তৈরি ক্ষুদ্র রথ ও পালকি প্রভৃতি বিভিন্ন রকমের প্রতিকৃতি। অপূর্ব সুন্দর ড্রেসিং টেবিল, টি টেবিল, ডাইনিং টেবিল, কারুকার্যপূর্ণ আসবাবপত্র, আগেকার দিনের সিন্দুক, শ্বেত পাথরের বেসিন, এগুলো সব আপনারা দেখতে পাবেন। ভারতীয় শৈলীতে তৈরি মারাঠাদের খাবার ঘর দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন। একসঙ্গে প্রায় ৪০ জনের মতন খাওয়া হতো এই অভিজাতপূর্ণ ডাইনিং টেবিলে। এখানে যারা বসার জায়গা কাঠের মতন পাত, আর তার উপরে তাত অর্থাৎ কার্পেট এর মোড়া। রাজা রানী পূব দিকে বসতেন, উল্টো দিকে কুলগুরু বসতেন আহার করতে। এর ঠিক পাশের ঘরেই ওয়েস্টার্ন কালচারে তৈরি ডাইনিং টেবিল। তার পাশের ঘরের যে ডাইনিং টেবিলটা, সেটা হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি। সেই ডাইনিং টেবিলের মধ্যে টয় ট্রেনের মতন ব্যবস্থা ছিল। এটি হয়তো ভারতের তথা পৃথিবীর মধ্যে প্রথম ডাইনিং হল, যে ডাইনিং হলে টয় ট্রেনের মতন ডাইনিং টেবিলটা রোটেট করতো, অর্থাৎ ঘুরে ঘুরে খাবার সার্ভ করতো ডাইনিং টেবিলটা। আর যারা বসে আহার গ্রহণ করতেন, তারা কথা বলতে বলতে সেই আহার গ্রহণ করতেন। দেখুন সেই অপূর্ব ডাইনিং হলটা ছবি। ভারতের প্রথম চলমান ডাইনিং টেবিলটার পাশের ঘরেই আলমারিতে রাখা রয়েছে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর জিনিস, যেটা আপনাদের মনের একটা প্রশান্তি এনে দেবে। আরেকটি নিও ক্লাসিক্যাল কক্ষে আপনারা দেখতে পাবেন অপূর্ব ভাস্কর্য, স্কাল্পচার, পেন্টিং, পাথরাস করার কক্ষ, মনোহরণকারী আসবাবপত্র। আরেকটি পাশের ঘরে রয়েছে রাজার পুত্রদের লালন পালন করার কক্ষ, তাদের ব্যবহৃত জুতা এবং অন্যান্য খেলার সামগ্রী। মহারানীদের গজরারাজির ড্রয়িং রুম, অর্থাৎ হাতির তৈরি দাঁতের যে পূর্ব কারুকার্যময় ডাইনিং রুমটি এক কথায় অপূর্ব, অসাধারণ। এর আগে আমরা ক্রিম্যান কার্পেট সম্বন্ধে জানতাম না। ক্রিম্যান কার্পেট পাতার জন্য নয়, ক্রিম্যান কার্পেটে বিভিন্ন রকম ছবি আঁকা হয়। এই ক্রিম্যান কার্পেটেই আপনারা দেখতে পাবেন নেপোলিয়ান বোনাপার্টের চিত্র। ১৯০৯ থেকে ১৯১০ সালে তৈরি পারস্যের এই সমস্ত কার্পেটে স্থান পেয়েছে চেঙ্গিস খান, চীনের দার্শনিক শিক্ষক কনফুসিয়াস, নেপোলিয়ান বোনাপার্ট, যীশুখ্রিস্ট এবং ইসলামিক প্রফেটের একসঙ্গেকার চিত্র, যেটা আপনার ধর্মীয় বাতাবরণ তৈরি করে। এই রাজপ্রাসাদের উল্লেখযোগ্য ঐতিহাসিক জিনিস হলো মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের উপহার দেয়া পালকি, যাকে ১৭৮৭ সালে মহাজাদি সিন্ধিয়া সিংহাসনে পুনর্বহাল করেছিলেন।
এই রাজপ্রাসাদের বিভিন্ন কক্ষে অস্বাভাবিক সুন্দর সব জিনিসপত্র ভরা থাকে। কাটা কাঁচের আসবাবপত্র, স্টাফড বাঘ এবং নিজস্ব নৌকা সহ মহিলাদের জন্য একটি সুইমিং পুল। রাজকীয় দরবার হলের সিলিং থেকে ৮টি হাতিতে ঝুলিয়ে রাখা হয়েছিল ঝাড়বাতি, যাতে দেখা যায় ১২.৫ মিটার প্রায় ৪১ ফুট উঁচু ৩.৫ টন ওজনের দুটি বড় ঝাড়বাতি, যেটিতে ২৫০টি বাল্ব রয়েছে। এই ঝাড়বাতি দুটি বিশ্বের বৃহত্তম জোড়া বলে মনে করা হয়। মহারাজ জিয়াজি রাও সিন্ধিয়া গোয়ালিয়রের মহারাজা, যিনি জয়বিলাস প্রাসাদ নির্মাণ করেছিলেন। এই জয়বিলাস প্রাসাদে প্রচুর কক্ষ আছে এবং প্রতিটি কক্ষে বিভিন্ন আসবাবপত্রে ঠাসা। এসব দেখতে দেখতে কোথা দিয়ে আপনাদের ঘন্টা ২ চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই প্রাসাদের আরো খুঁটিনাটি তথ্য আমি দিয়ে রাখলাম, উৎসাহী দর্শকবৃন্দ সেগুলি থেকে অনেক কিছু জিনিস জানতে পারবেন। ১৮৭৪ সালে ব্রিটিশ রাজত্বকালে গোয়ালিয়রের মহারাজা জিয়াজিরাও সিন্ধিয়া দ্বারা নির্মিত এই প্রাসাদ দেখতে দেখতে আপনি এক আলাদা জগতে পৌঁছে যাবেন। জয়বিলাস প্যালেস দেখে আমরা চলে আসি গোয়ালিয়রের মধ্যেই অবস্থিত সূর্য মন্দির দেখতে। এটি কোণার্কের আদলে তৈরি, সম্পূর্ণটি খুব সুন্দর। মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে ছবি তোলা যায়নি, যার ফলে আর দেখানো যায়নি। গোয়ালিয়রের এই সূর্য মন্দিরটি নির্মাণ করেন ১৯৬৮ সালে বিখ্যাত শিল্পপতি জি.ডি. বিড়লা। লাল বেলে পাথরে মুক্ত সাদা মার্বেলের সূক্ষ্ম স্থাপত্যে একটা দুর্দান্ত মিশ্রণ। উড়িষ্যার কোণার্কের কিংবদন্তি সূর্য মন্দিরের আদলে নির্মিত এই গোয়ালিয়রের সান টেম্পল বা সূর্য মন্দির। শেখ মোহাম্মদ গাউস ১৬শ শতাব্দীর অন্যতম সুফি দরবেশ ও ফকির ছিলেন। সকল ধর্মবিশ্বাসের লোকের কাছে তিনি স্বনামধন্য ছিলেন। গাউস এবং তানসেনের সমাধি দুটি পাশাপাশি রয়েছে। শোনা যায় আজ থেকে প্রায় ৪৫০ থেকে ৫০০ বছর আগে গাউস যখন এখানে আসেন, সেই খবর গিয়ে পৌঁছায় পাশেই ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত বেহাট গ্রামে। সেখানে থাকতেন তানসেনের বাবা মা। তাদের সন্তান হয়নি বলে গাউসের কাছে আসেন। এই সুফি সাধক মোহাম্মদ গাউসের আশীর্বাদেই তানসেনের জন্ম হয় তার পিতামাতার বিবাহের প্রায় ১২ বছর বাদেই। সেই থেকেই গাউসের প্রতি তানসেনও ছোটবেলা থেকে অনুরক্ত ছিলেন এবং তার সেই ধর্মের প্রতি তার বিশ্বাস জন্মায়। তানসেনেরই প্রচেষ্টায় মোহাম্মদ গাউসের এই বিশাল বড় সমাধিটি নির্মাণ করেন আকবর, এবং তানসেনের ইচ্ছা ছিল তার ধর্মীয় গুরু গাউসের পায়ের তলায় অর্থাৎ পাশেই তার মৃতদেহ শায়িত করার পর তার পাশেই যেন তাকে কবর দেয়া হয়। তাই গাউসের সমাধি এবং তানসেনের সমাধি একই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। গাউসের সমাধি দেখে নিয়ে আপনারা তানসেনের সমাধি মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। তানসেনের এই সমাধি মন্দিরের কমপ্লেক্সে ২৫শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী সঙ্গীত মেলা অনুষ্ঠিত হয়, যেটি ৩১ তারিখে অর্থাৎ ৩১শে ডিসেম্বর তার জন্মস্থান বেহাট গ্রামে সঙ্গীত পরিবেশন করা হয়, যেটি এই গোয়ালিয়র শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। গাউসের সমাধি এবং তানসেনের সমাধি দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে আসে। ১২০০ টাকা সমস্ত স্থান ঘুরে দেখানোর গাড়িটি আমাদের নিয়ে যায় সেন্ট্রাল পার্কে। গোয়ালিয়র শহরের মধ্যে অবস্থিত এই জায়গাটি খুব সুন্দর। এইখানে মহারাজা বড়া বলে যে স্থানটা, সেই স্থানটার একটি স্ট্যাচু আছে। বিভিন্ন গাছে শোভিত এই সেন্ট্রাল পার্কটা খুব ভালো লাগবে আপনাদের। রাত্রিবেলায় এখানকার দৃশ্য অপরূপ। সেন্ট্রাল পার্কের পাশেই রয়েছে স্টেট ব্যাংকের পুরনো বিল্ডিং এবং স্টেট ব্যাংকের ব্রাঞ্চ। গোয়ালিয়রের পুরনো পোস্ট অফিসের সন্ধানও আপনারা এখানে পাবেন। এর পাশেই রয়েছে ভিক্টোরিয়া মার্কেট, যেটি ঘড়ি লাগানো। এখন এটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে অনেক কিছু জিনিস সংরক্ষিত আছে। এছাড়াও আপনারা দেখবেন স্টেট মিউজিয়াম এর কাছাকাছি। আমাদের সময় অল্প থাকায় আমরা গোয়ালিয়র ভ্রমণটি একদিনেই সম্পূর্ণ করি। আপনারা দরকার হলে একদিন গোয়ালিয়র ফোর্টের জন্যে রেখে দেবেন, আর গোয়ালিয়র শহরের জন্য আর একদিন রাখতে পারেন। গোয়ালিয়র শহরের সমস্ত কিছু দ্রষ্টব্য স্থান আমরা একদিনেই দেখে নিই। পরের দিন আমরা চলে যাই বটেশ্বর শিব গোষ্ঠীর মন্দির দেখতে। এছাড়াও সেদিন দেখে নিই ভারতের বৃহত্তম শনিদেবের মন্দির, ৬৪ যোগিনীর মন্দির। সেই গল্প নিয়ে আসবো আগামী পর্বে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।